একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে। দর্শক, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্যটি তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তর আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজ আমাদের সঙ্গে আছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। আমরা আলাপ করব, তবে তার আগে একটা ছোট্ট প্রতিবেদন দেখাতে চাই আপনাদেরকে দর্শক, যাতে করে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। অর্থ উপদেষ্টা নাকি বলেছেন আজকেই 30,000 টাকা বিনিয়োগ করলে কাল সকালে আপনার অ্যাকাউন্টে 1,20,000 টাকা ঢুকে যাবে। নিখুঁতভাবে তৈরি ফেসবুকে সেই পোস্টে মানুষ ঝাঁপিয়ে পড়ে কমেন্ট করেছেন এবং বিশ্বাস করে বিভ্রান্ত হচ্ছেন। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল পুরোটাই গুজব। এমন কোনো মন্তব্য অর্থ উপদেষ্টা করেননি। ওদিকে দিল্লির হায়দ্রাবাদ হাউসে একটি বৈঠকে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এই দাবিতে কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনুসন্ধান করে দেখা গেল দাবিটি মিথ্যা। মোদী এমন কথা বলেনি। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো প্রায় একই সময়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে শেখ হাসিনার একটি ছবি ভাইরাল হয়েছে এবং ক্যাপশনে দাবি করা হয়েছে শেখ হাসিনা এখন চাইলে ভারতের এমপিও হতে পারবেন। ফ্যাক্ট চেক করে নিশ্চিত হওয়া গেল এটাও মিথ্যা, এটাও গুজব। দর্শক, চলুন আমরা শুরুতে কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে ব্রেকিং নিউজ, এবার বৈধ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার নাম ঘোষণা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে 4টি দেশ শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে। ঝড়ের বেগে যখন বিভ্রান্তি ছড়িয়েছে এই ছবিটি, তখনই সত্যিটা সামনে আনে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। তারা জানায় দাবিটি মিথ্যা। ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করে এই অপতথ্য ছড়ানো হয়েছে। এই রেশ কাটতে না কাটতেই আরেকটি ফটোকার্ড ভাইরাল হলো, যেখানে দাবি করা হয়েছে ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী নাকি বলেছেন শেখ হাসিনা এখন ভারতের এমপি হতে পারবেন। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। রাহুল গান্ধী এমন মন্তব্য করেননি। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ফটোকার্ডটি তৈরি করে এই মিথ্যা ছড়ানো হয়েছে। ওদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এনসিপির সমাবেশে নৌকা নৌকা স্লোগান শোনা যাচ্ছে। ক্যাপশনে দাবি করা হয়েছে এনসিপির সমাবেশে আওয়ামী লীগের নৌকার স্লোগান। ফ্যাক্ট চেক করে নিশ্চিত হয়ে গেল ভিডিওটি ভুয়া। এটা মূলত 22 জুনের ভিডিও। সেদিন এনসিপি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ভবনে গেলে দলটির নেতাকর্মীরা শাপলা শাপলা স্লোগান দিচ্ছিলেন। সেই ভিডিওর অডিও অংশ কেটে শাপলার পরিবর্তে নৌকা যুক্ত করে নৌকা নৌকা স্লোগান করে দেওয়া হয় এবং পরবর্তীতে গুজব আকারে ছড়িয়ে দেওয়া হয়। হঠাৎ ফেসবুকে ছড়িয়ে পড়ল একটি নোটিশ, যেখানে পরিষ্কার করে জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কোনো প্রাইভেট পড়াতে পারবেন না। সেই নোটিশটির শেষে খুব নিখুঁতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শাখার ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ডক্টর ফকির রফিকুল আলমের স্বাক্ষরও যুক্ত করে দেওয়া হয়েছে। তবে অনুসন্ধান করে দেখা গেল নোটিশটি ভুয়া। জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজের শিক্ষকদের টিউশনি ও প্রাইভেট ব্যাচ পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিটি সঠিক নয়। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভিত্তিহীনভাবে এই দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। এখানেই শেষ নয়। জনগণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার লোভনীয় আয়ের পথ তৈরি করেছে, এই দাবিতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। এই যেমন এই পোস্টে দাবি করা হয়েছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ নাকি বলেছেন আজ 30,000 বাংলাদেশি টাকা বিনিয়োগ করলে কাল সকালেই 1,21,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। যথারীতি ফ্যাক্ট চেক করে দেখা গেল তথ্য এবং ফটোকার্ড দুটোই মিথ্যা। এমন কোনো কথা অর্থ উপদেষ্টা বলেননি এবং এমন ঘোষণাও সরকার দেয়নি। অনেকটা একই দাবিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের একটি ভিডিও ভাইরাল হলো, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে মাত্র 30,500 টাকা বিনিয়োগ করলেই মাসে প্রায় 12 কোটি টাকা আয় করা যাবে। তবে ফ্যাক্ট চেক করে নিশ্চিত হওয়া গেল এটাও মিথ্যা তথ্য। এমন কোনো ঘোষণা সরকার দেয়নি এবং অধ্যাপক ডক্টর আলী রিয়াজও এমন কথা বলেননি। মূলত আলী রিয়াজের একটি সাক্ষাৎকারের ভিডিওকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ধীরে ধীরে গুজবগুলো আর্থিক প্রতারণার দিকে যাচ্ছে। যেহেতু গেল দুদিন দেশে বড় কোনো ঘটনা ঘটেনি, তাই বেশিরভাগ অপতথ্য ছড়ানোর জন্য সামাজিক ইস্যুকেই বেছে নিচ্ছে অপরাধীরা। হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। রাকিব হাসান, একাত্তর।
আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে কি ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি আসলে বড় কোনো ঘটনা যদি দেশে না ঘটে তাহলে সেই অপতথ্যগুলো ধীরে ধীরে সামাজিক ইস্যুতে রূপ নেয় এবং একটা পর্যায়ে আর্থিক যে প্রতারণা, সেই প্রতারণার দিকেও ধাবিত হয়। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। জানিয়েছি আগে আমাদের সঙ্গে আছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তানভীর হাসান জোহা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং একটা প্রতিবেদন আমরা দেখছিলাম এবং বোধ করি আপনার চোখে এরকম অপতথ্যগুলো পড়ে এবং সেগুলো নিশ্চিতভাবে ফ্যাক্ট চেকগুলো আপনার কাছে ধরা পড়ে। যেটা জানতে চাচ্ছি যে বড় কোনো ঘটনা ঘটলে অপতথ্যের যে টার্গেট, সেই টার্গেটটা আসলে আমরা দেখতে পাচ্ছি আর্থিক প্রতারণার দিকে যাচ্ছে, একটা স্ক্যাম তৈরি করার চেষ্টা করা হচ্ছে। মানে ঝুঁকির মাত্রাটা এবং সাবধান থাকার পথটা আসলে কি হতে পারে? জি, ধন্যবাদ। আমি সবসময় একটি কথা বলি, আইনের প্রয়োগ করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে। ইতিমধ্যে ৭১ কিন্তু সপ্তাহে সবসময় দেখা যাচ্ছে যে সুনির্দিষ্ট দিনে রিউমার চেক বা ফেক নিউজের এগেনস্টে সবসময় একটি প্রচারণা করছে। এটা খুবই একটি ভালো উদ্যোগ। পাশাপাশি যারা এটি আপলোড করলেন তাদের ইলেকট্রনিক ভৌগোলিক উপাত্ত যদি নির্ণয় করা হয় বা এখানে যদি রাষ্ট্রপক্ষ যদি মামলা করে, সে মামলাটা যদি যথাযথ তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমার মনে হয় এই জাতীয় বিষয় অনেকটাই নিয়ন্ত্রিত আকারে ধারণ করবে বলে মনে করা হয়। আমরা আমরা আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমের যে সম্পাদকীয় থাকে সেখানে মাঝে মাঝে এই জিনিসটা বলতে শুনি যে যখন গুজব ছড়ানো হয় তখন সেই গুজবের যে প্রভাব, সেই প্রভাবটা নষ্ট করে ফেলার জন্য যা যা ইকোসিস্টেম তৈরি করে সেটা করে ফেলতে হয়। তাহলে একটা পর্যায়ে গুজবকারী যখন ফিল করবেন যে তার গুজবটা কাজে আসছে না, তখন সেখান থেকে সরে যাবে। আমরা এই উদ্দেশ্যটাকে কীভাবে বন্ধ করতে পারি? অর্থাৎ গুজবের পথ না বন্ধ করতে পারলেও গুজব যেই ঝামেলাটা তৈরি করে, যে প্যানিকটা তৈরি করে, সেটা আসলে কীভাবে বন্ধ করা যেতে পারে? জি, দেখেন, সিটিজেন জার্নালিজম এটা একটা কমন একটা কনসেপ্ট। আমরা কিন্তু সবাই একজন জার্নালিস্ট যার যার জায়গা থেকে, এবং যে কোনো রকমের ঘটনা ঘটলেই কিন্তু দেখা যায় যে মানুষ মারা যাচ্ছে বা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখন কিন্তু সাথে সাথে এটা লাইভে চলে আসে। আমরা দেখতে পারি যে এটা সাথে সাথে লাইভে চলে আসে। জি, জি, শুনতে পাচ্ছি। জি, জি, হ্যাঁ, জি। এটার সাথে সাথে দেখা যাচ্ছে যে লাইভে চলে আসে, তথ্যটি সাথে সাথে লাইভে চলে আসে। তো আমরা সাধারণত বারে বারে একটি জায়গা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে লাইভে চলে আসে, যার যার জায়গা থেকে সেটা সম্প্রচার করে থাকে। তো এই জায়গাটা থেকে আমাদের আসলে বোঝা যায় যে কোনটি সঠিক আর কোনটি বেঠিক, এবং একাডেমিক জার্নালিজমটা আমরা কিভাবে প্রতিষ্ঠা করতে পারি সেই বিষয়টা কিন্তু আমাদের ইতোমধ্যে কিন্তু একটি সেন্স আমাদের ডেভেলপ করেছে। সোশ্যাল মিডিয়া যেহেতু অনেক বড় একটি পরিব্যাপ্তি আকার ধারণ করেছে, যার যার জায়গা থেকে এখন কিন্তু আমার মনে হয় আমরা ফেক নিউজটা কিন্তু সহজে ডিটেকশন করতে পারি। কিন্তু প্রবলেম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এআই ভিত্তিক ভিডিওটা বা কণ্ঠ নমুনা নিয়ে আরেকটা কণ্ঠ তৈরি করা, এই চ্যালেঞ্জটা কিন্তু আমরা এখনো উতরাতে পারিনি। এত সুনিপুণ ভাবে এআই কে সংযোজিত করে একটি প্যাকেজ বা ভুয়া নিউজ তৈরি করে চারপাশে স্প্রেড করা যায়। তো সেক্ষেত্রে আমি যেটি বলতে চাই, এই ব্যাপারটা নিয়ে আমাদের আরো অধিকতর প্রযুক্তি ব্যবহার করতে হবে। এআই ভিত্তিক মিথ্যা সংবাদকে আমরা কিভাবে ডিটেক্ট করব এবং কিভাবে জনগণ সেটাকে মোকাবেলা দেবে, এটা নিয়ে জি। আসলে আমাদের নতুনভাবে প্রযুক্তিগত এবং প্রাসঙ্গিক নীতিমালা প্রয়োগ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আর একটা ছোট বিষয়, মানে এখন এটা সত্যিকার অর্থে খুব মাথা ব্যথা তৈরি করছে, সেটা হচ্ছে যখন কোনো ঘটনা ঘটে তখন কোনো না কোনো হ্যাকার দল সেটার ক্রেডিট নিতে চায়। যেমন মাইলস্টোনে যে ঘটনা ঘটলো, আমরা দেখলাম যে অ্যানোনিমাস মেইন পেজ তারা একটা স্ট্যাটাস দিয়ে বললো যে এটা তারা আগেই জানিয়েছিল। সেদিন আবার ভারতেরও পুঞ্চে একটা ঘটনা ঘটেছিল, সেখানেও স্কুল ধস হয়েছিল এবং একজন মারা গিয়েছিল, তারা সেই ক্রেডিটটাও নিল যে তারা আগে থেকে জানিয়েছিল। স্ট্যাটাস এডিট করে সাধারণত এগুলো করা হচ্ছে, ভিন্ন কোনো উদ্দেশ্য থাকছে। একটু ব্যাখ্যা করবেন এবং পথগুলো বন্ধের উপায়? আমি মাইলস্টোনের ক্ষেত্রে খুব স্পেসিফিকলি বলতে চাই, সেটি হচ্ছে যে এই পেজটি কিন্তু সবসময় প্রতিদিন একটি করে স্ট্যাটাস দেয়, জি, এবং যখন দুর্ঘটনাটি ঘটলো তখন তার পূর্বের স্ট্যাটাসটাকে সে এডিট করে। এটা কিন্তু যারা ওই পেজটিকে ফলো করে তারা কিন্তু সহজে এটা জানতে পারবে বা বুঝতে পারবে। তো সুতরাং একটা হ্যাকার কিন্তু কখনোই পামিস্ট না যে সে আসলে ভবিষ্যতে এটা দেখে বলতে পারবে। এটা একটি নতুন একটি ফেনোমেনা, নতুন একটি সংযোজন বলবো, যে জনপ্রিয় পেজগুলো থেকে সাধারণত এই জাতীয় প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। তবে একটি বিষয় খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, এমল্যাট এগ্রিমেন্টে যদি ফেসবুক কর্তৃপক্ষের কাছে যদি লেখা হয়ে থাকে রাষ্ট্রপক্ষ থেকে যে মাইলস্টোনের এই জাতীয় বিবৃতি আরেকটি ফেসবুক গ্রুপ দিয়েছে, আমি নিশ্চিন্তে বলতে পারি এই জাতীয় জাতীয়
জাতীয় বিপর্যয়ের ক্ষেত্রে ফেসবুক যিনি স্ট্যাটাসকারী তার আইনিয়া নাম্বার যত বড় ভিপিএন ব্যবহার করুক না কেন, তার ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান লিগ্যাল ফ্রেমওয়ার্ককে অবশ্যই প্রদান করবে। এটা এবং কি আসলে রাষ্ট্রেই করতে হবে? মানে ধরুন একজন ব্যক্তিগতভাবে এরকম আক্রমণের শিকার হলেন এবং তিনি আসলে উপযুক্ত প্রমাণ যদি দিতে পারেন, আমরা দেখতে পাচ্ছি যে হ্যাকাররা যে কমন মাস্কটা পরে সেই মাস্ক পরেই তারা এই কাজটা করছে, এগুলো তথ্য প্রমাণ নিয়ে কি ফেসবুকের কাছে রিপোর্ট করা যায় না? হ্যাঁ, রিপোর্ট করা যায়, কিন্তু ফেসবুক কিন্তু পুলিশ ছাড়া কাউকে এটা রিপ্লাই করবে না। আমাদের কিন্তু বুঝতে হবে আচ্ছা। ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেম শুধুমাত্র এন্টারটেইন বাই ইন্টারপোল পুলিশ ডেস্ক, যেটা বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে আছে। সুতরাং আপনি যদি ওনাকে লিগ্যাল ফ্রেমওয়ার্কে আটকাতে চান, তাহলে অবশ্যই পুলিশের মাধ্যমে এবং সাইবার মনিটরিং সেলের মাধ্যমে, লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে তাকে শনাক্ত করে আইনে সোপর্দ করতে হবে। কোন আইন? মানে আমাদের দেশে কি হ্যাকারদের জন্য আলাদা কোনো ডেডিকেটেড আইন আছে নাকি প্রচলিত সাইবার সিকিউরিটি আইন দিয়ে? আমাদের প্রচলিত সাইবার সিকিউরিটি আইন দিয়েই আমাদের ইতোমধ্যে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, জি। আমি যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজ করছি, জি। এর পূর্বেও হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, গুগল যথেষ্ট রকমের রেসপন্স আমাদের পুলিশকে করেছেন, যে সকল ভেরি সফিস্টিকেটেড কেস আমি সেই নথিপত্রগুলো দেখেছি, আর এখন তো আরো করবে। তো সুতরাং আপনাকে কিন্তু বুঝতে হবে আমরা কোন ফরম্যাটে, কোন ইস্যুতে ফেসবুক বা ইউটিউবের কাছে তথ্য ছেড়ে তারা আমাদেরকে সাহায্য করবেন। তো সে ফরম্যাট হলেই তাহলে তারা প্রাইভেসিটা রেখে তারা আমাদেরকে অবশ্যই তথ্যগুলো দেয়। একটি বিষয় বলে আমি শেষ করতে চাই, আমাদের জিডিপিআর কমপ্লায়েন্ট না, আমাদের গভর্নমেন্ট অবশ্যই জেনারেল ডেটা কেয়ার প্রোটেকশন রেগুলেশন, এটা যদি কমপ্লায়েন্ট হয়, অবশ্যই ফেসবুক তাদের এডিট প্যানেল এবং আমাদের সাইবার পুলিশ তার ইচ্ছা মতো যে কোনো ফেক আইডিকে শনাক্ত করে তার অবস্থান নির্ণয় করবে। তখন ফেসবুকের সাহায্য ছাড়াই তারা ওই প্যানেল দিয়ে করতে পারবে, যেটি পার্শ্ববর্তী দেশ ভারত এবং সহ অন্যান্য বেশ কিছু সার্কভুক্ত কান্ট্রিতে আছে। অনেক ধন্যবাদ। আমরা আসলে এর পরে যখন আপনাকে পাবো তখন আসলে আইনগত দিকটা আরেকটু স্পষ্ট করে জানার চেষ্টা করব, যেহেতু আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এবং অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমাদের সঙ্গে ছিলেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা, এবং যে অপতথ্যগুলো ছড়িয়েছে সেই অপতথ্যগুলোর ফ্যাক্ট চেক নিয়ে আমরা আসলে মূলত কথা বলছিলাম। এবং আপনারা আছেন দর্শক ফ্যাক্ট চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে, এবং আপনারা যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেলাটি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকেও যোগাযোগ করতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।